আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। কানাডায় যদি এবছর আপনি অ্যাপ্লিকেশন না করতে পারেন তাহলে আপনার জন্য ভালো, তাই না? আচ্ছা, স্টাডি পারমিটের জন্য বলছি, টেম্পোরারি রেসিডেন্টদের জন্য বলছি। এবছর যদি আপনি কানাডায় অ্যাপ্লিকেশন না করেন তাহলে আপনার জন্য ভালো। কারণটা কি? কারণটা হচ্ছে গভর্নমেন্ট কিন্তু এবছর অ্যাপ্রুভালের দিকে একদমই তাদের কোনো আগ্রহ নেই, তাই না? কোনোভাবেই গভর্নমেন্ট কিন্তু এবার নতুন টেম্পোরারি রেসিডেন্ট কিন্তু তারা আনতে চাচ্ছেই না, একদমই চাচ্ছে না, রাইট? গভর্নমেন্টের টার্গেট হচ্ছে জিরো গ্রোথ করা এবছর, এবং তারা জিরো গ্রোথ কিন্তু অলরেডি অ্যাচিভ করেছে এবং এটা তারা মেইনটেইন করতে চাচ্ছে। যার ফলশ্রুতিতে গভর্নমেন্ট কোনোভাবেই নতুন টেম্পোরারি রেসিডেন্ট কিন্তু এবছর আনতে চাচ্ছেনই না, একদমই চাচ্ছে না। আমি যে কথাটা বললাম, এই কথাটি ডেটা দ্বারা আসলে আমি বলেছি। ডেটা, প্রপার ডেটা আছে আমার কাছে। ডেটাটা হচ্ছে আপনার canada.ca গভর্নমেন্টের ওয়েবসাইটে যখন আপনি যাবেন এবং আপনি যখন মান্থলি অ্যাপ্রুভালটা চেক করবেন, রাইট? মান্থলি অ্যাপ্রুভাল, তো আপনি যদি 2024, 25, 26-এর মান্থলি অ্যাপ্রুভাল চেক করেন তাহলে আপনি দেখবেন যে সিগনিফিকেন্ট একটা ড্রপ কিন্তু আছে। 2024 সালের এপ্রিল মাসে অ্যাপ্রুভাল ছিল 45,000-এর উপরে, শুধু এক মাসেই 45,000-এর উপরে কিন্তু আপনার অ্যাপ্রুভালের রেট ছিল। 2025 সালের এপ্রিল মাসে সেই অ্যাপ্রুভালের রেটটা কমে আসছে 9,000-এ, রাইট? 2026 সালে সেটা কমে এসেছে 4,000-এর মধ্যে। বুঝতেই পারছেন যে গভর্নমেন্ট মানে কত লেভেলে এটা তারা কমিয়েছে, রাইট? কি পরিমাণে তারা অ্যাপ্রুভালের রেটটা কমিয়েছে, অ্যাপ্লিকেশন না কিন্তু অ্যাপ্রুভালের রেটই তারা কমিয়ে ফেলেছে। সো এই জন্য আমি বলছি, এবছর যদি আপনি অ্যাপ্লিকেশন না করে পারেন, যে হ্যাঁ আপনার কাছে এখন অপশন আছে, আগামী বছর আপনি আসতে পারবেন, আগামী বছর আপনি অফার লেটারের জন্য চেষ্টা করবেন, আমি বলবো দ্যাটস এ গুড আইডিয়া। কারণটা হচ্ছে এবছর কিন্তু গভর্নমেন্ট জিরো গ্রোথ টার্গেট করেছে এবং সেটা সে অলরেডি অ্যাচিভ করেছে এবং সেটা কিন্তু সে মেনটেন করতে চাচ্ছে। সো এবছর যদি আপনি অ্যাপ্লাই না করতে পারেন, না করে যদি হয় যে হ্যাঁ আমি আগামী বছর অ্যাপ্লাই করলেও হবে, সো প্লিজ ডু দ্যাট। দিস ইজ দ্য ফার্স্ট থিং। সেকেন্ড থিং, যদি এবছর আপনাকে অ্যাপ্লাই করতেই হয়, এখনো যদি সেপ্টেম্বর ইনটেকে আপনি অ্যাপ্লাই করবেনই অথবা জানুয়ারি ইনটেকের জন্য আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেনই, তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি অবশ্যই 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 টপ লেভেলের গুছানো হওয়া উচিত। ফর এক্সাম্পল, কী কী ধরনের ডকুমেন্টেশন আপনার থাকা উচিত? প্রথম কথা হচ্ছে, যদি পারেন স্কলারশিপ ম্যানেজ করেন, ফান্ডিং ম্যানেজ করেন, জরুরি। তারপরে 1 বছরের যদি টিউশন ফি দিয়ে দিতে পারেন খুবই ভালো। সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট হলে খুবই ভালো, রাইট? তারপরে হচ্ছে আপনার সোর্স অফ ফান্ড, আপনার ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট আছে, সেভিংস অ্যাকাউন্ট আছে, সঞ্চয়পত্র আছে, জেনারেল অ্যাকাউন্ট আছে, সবগুলোই অ্যাকাউন্টে শো করেন এবং সিগনিফিকেন্ট কোনো পরিবর্তন যেন অ্যাকাউন্টে না থাকে, রাইট? আবার ধরেন আপনি 4টা বা 5টা অ্যাকাউন্ট শো করছেন, আপনার একটা অ্যাকাউন্টে প্রায় 70 লক্ষ 80 লক্ষ টাকা আছে, অন্য অন্য অ্যাকাউন্টগুলোতে আপনার 5 লক্ষ 4 লক্ষ 3 লক্ষ এরকম ফান্ড আছে। সো দিস ইজ এ ডিজায়ার। এটা কিন্তু ভালো দেখা যায় না, এটা কিন্তু আসলে অ্যাপ্রুভালের জন্য কোনো গুছানো হইল না, রেডি করা হইল না। বড় একটা পয়েন্ট, রাইট? ট্যাক্স অ্যাসেসমেন্ট, আপনার অবশ্যই ট্যাক্স অ্যাসেসমেন্ট কিন্তু গুছানো হওয়া উচিত। অর্থাৎ আপনি ইয়ারলি যেই ইনকাম বলতে চাচ্ছেন, সেই ইয়ারলি ইনকাম কিন্তু আপনার ট্যাক্স অ্যাসেসমেন্টের জন্য অবশ্যই থাকে। আবারও অনেকে যেটা করে সেটা হচ্ছে ইয়ার টু ইয়ার কিন্তু আপনাদের ট্যাক্স অ্যাসেসমেন্টে পরিবর্তন আসতে পারে। ফর এক্সাম্পল, গত বছর ধরেন করেন আপনার এফডিআর ছিল না, এবছর আপনার এফডিআর অ্যাকাউন্ট হয়েছে, সেটা কিন্তু আপনার ট্যাক্স অ্যাসেসমেন্টে আসবে। এটা অত্যন্ত জরুরি কিন্তু, রাইট? অনেকে ল্যান্ড বা অ্যাপার্টমেন্ট সেল করে কিন্তু আপনার এই এফডিআর অ্যাকাউন্টটা করে, যার ফলে হচ্ছে যদি এখানে বোঝা উচিত যে গত বছরের ট্যাক্স অ্যাসেসমেন্টে যে আপনার ওয়েলথ ছিল, ইমুভেবল ওয়েলথ যেটা ছিল, সেখান থেকে ল্যান্ড কমে গিয়ে এই বছরে আপনার মুভেবল ওয়েলথের মধ্যে কিন্তু ট্যাক্স অ্যাসেসমেন্টের মধ্যে কিন্তু এই ফান্ডটা অ্যাড হবে। এই যে ছোটো ছোটো পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলো কিন্তু অত্যন্ত জরুরি। আবার আপনার অ্যাকাউন্টে যে ফান্ডগুলো ঢুকতেছে, সেই ফান্ডগুলো কিন্তু অবশ্যই এক্সপ্লেনেশন করা জরুরি। কেন, কোথা থেকে, কিভাবে এই ফান্ডগুলো ঢুকতেছে, এটা কিন্তু জরুরি। ট্রেইল অফ ফান্ড দেওয়াটা জরুরি, যে ফান্ডটা কোথা থেকে কিভাবে কিভাবে আসতেছে, এটা অত্যন্ত জরুরি। একটা বড় ভুল বাংলাদেশের ছাত্রছাত্রীরা করছে, সেটা হচ্ছে যে একটা অ্যাকাউন্টে বড় একটি অ্যামাউন্ট শো করছে, ভিসা অফিসার এখানে একটি টার্ম ইউজ করছেন, সেটা হচ্ছে পার্কড ফান্ড। অর্থাৎ এই ফান্ডটা কোনো একটা জায়গা থেকে এনে এখানে রাখা হয়েছে ফর দ্য টাইম বিং, স্টাডি পারমিট অ্যাপ্লিকেশনটা হয়ে যাওয়ার পরে তারপরে এই ফান্ডটা আবার সরিয়ে ফেলা হবে, এটাকে বলে পার্কড ফান্ড। সো এই পার্কড ফান্ডটা কিন্তু আসলে কিন্তু কোনোভাবেই ভালো কোনো মানে পজিটিভ কোনো ব্যাপার না। সো কেয়ারফুল থাকতে হবে। আবার প্রভিডেন্স অফ ফান্ড, অর্থাৎ ফান্ডের উৎস কোথায়, কিভাবে ফান্ডটা আসতেছে, এটাও ব্যাখ্যা করাটা জরুরি। ইউ ক্যানট মিস দিস, রাইট?
সো এই যে পয়েন্টগুলো আমি বলছিলাম, এই পয়েন্টগুলো কিন্তু খুব ভালোভাবে আপনার অ্যাপ্লিকেশনে কিন্তু থাকা উচিত। থাকার পরেও ভিসা রিফিউজ হতে পারে। যদি ভিসা রিফিউজ হয়, তখন হচ্ছে জুডিশিয়াল রিভিউ এর জন্য যাওয়া। হাউএভার, জুডিশিয়াল রিভিউতে সময় যায়, অনেক পরিমাণে সময় চলে যায়, কিন্তু জুডিশিয়াল রিভিউতে কিন্তু আপনার পজিটিভ একটি ডিসিশন আসা সম্ভব। নাও, পজিটিভ ডিসিশন বলতে আসলে কি বোঝায় এখানে? জুডিশিয়াল রিভিউতে পজিটিভ ডিসিশন বলতে বোঝাচ্ছে যে আপনি ফেডারেল কোর্টে আপনার অ্যাপ্লিকেশনটা নিয়ে দাঁড়ালেন আইআরসিসি বিরুদ্ধে যে হ্যাঁ আমি যে ডকুমেন্টেশনগুলো দিয়েছি ভিসা অফিসার, এই ডকুমেন্টেশনগুলো সঠিকভাবে উনি দেখেননি, যার ফলে উনি একটা ভুল ডিসিশন দিয়েছেন। ফেডারেল কোর্টের যিনি জাজ থাকবেন, সেই জাজ কিন্তু আপনাকে তখন যেটা করবে সেটা হচ্ছে আপনার পক্ষে ডিসিশন দিবে। পক্ষে ডিসিশন মানে হচ্ছে আইআরসিসির নতুন একজন অফিসারকে উনি নির্দেশনা দিবেন যে নতুন একজন অফিসার এই ফাইলটি আরেকবার দেখবে, রাইট? তখন নতুন একজন অফিসার এই ফাইলটা আরেকবার দেখবে, ইন্টারনালি ফাইলটা রিওপেন করা হবে। আপনার জিসিকি পোর্টালের মধ্যে দেখবেন আপনার ফাইলটা রিওপেন করা হয়েছে এবং আপনার যিনি রিপ্রেজেন্টেটিভ থাকবেন উনিও ইমেলটি পাবেন, রাইট? সো এটাকে জুডিশিয়াল রিভিউ বলা হচ্ছে। খুব সংক্ষিপ্ত আকারে আমি বলার চেষ্টা করলাম। সো আমি বলবো যে যারা এই বছরে আগামী বছরের জন্য রেডি হচ্ছেন, তাদের জন্য উচিত হবে যে অবশ্যই যে পয়েন্টগুলো আমি বলেছি সেগুলো খেয়াল করা। আরেকটা ব্যাপার হচ্ছে, যারা অলরেডি বাংলাদেশে মাস্টার্স করা আছেন, তারা জন্য অবশ্যই পিএইচডি প্রোগ্রামের জন্য ট্রাই করেন, রাইট? পিএইচডি প্রোগ্রামে ট্রাই করতে পারলে অনেক বেশি ভালো আপনাদের জন্য। পিএইচডি প্রোগ্রামে কিন্তু ফ্যামিলি সহ ভিসা হচ্ছে, সিঙ্গেল ভিসা হচ্ছে। পিএইচডি প্রোগ্রামে কিন্তু কোনো ধরনের কোনো রেস্ট্রিকশন ওভাবে কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে নেই। পিএইচডি প্রোগ্রামে স্টুডেন্টদেরকে গভর্নমেন্ট আনতে চাচ্ছে। তার মানে আপনি যদি মাস্টার্স কমপ্লিট করা থাকে এবং পিএইচডির কোনো অপশন যদি আপনি খুঁজে পান, প্লিজ ডু টেক দ্যাট, ভেরি ইম্পর্টেন্ট। পিএইচডিতে কিন্তু খুব সহজে কিন্তু ছাত্রছাত্রীরা কানাডায় আসতে পারছেন। দিস ইজ দ্য ওয়ে, গভর্নমেন্ট আনতে চাচ্ছে এবং ছাত্রছাত্রীরাও আসতে পারছেন। সো ওভারঅল আমি বলবো যে আপনারা এবছরটা একটুখানি রয়েছে চিন্তা করেন, আগামী বছরেও আপনারা কিন্তু প্রোফাইল ঠিক মতন গুছিয়ে তারপরে ইনশাআল্লাহ কানাডার জন্য জার্নিতে নামবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলি মেম্বার্স। বাই বাই।